হ্যালো বন্ধুরা, এবার যে চ্যাপ্টারটি শুরু হবে সেটা হলো স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিম্যালস। তো প্রাণী দেহে কী রকমভাবে গঠনগতভাবে থাকে সমস্ত রকম টিস্যুগুলো, এপিথেলিয়াম, কানেকটিভ, মাসকুলার, নিউরাল, এই টিস্যুগুলো কীভাবে সাজানো থাকে, কীভাবে বিন্যস্ত থাকে, অর্গানাইজ থাকে, সেই বিষয়ে পড়াশোনা হবে। তো শুরু করা যাক। In the preceding chapters, you came across a large variety of organisms, both unicellular and multicellular, of the animal kingdom. তো অ্যানিম্যাল কিংডমে বা প্রাণী রাজ্য যেটা ছিল সেখানে আমরা অনেক এককোষী বহুকোষী প্রাণীদের নিয়ে পড়াশোনা করেছি। In unicellular organisms, all function like digestion, respiration and reproduction are performed by a single cell. যারা এককোষী প্রাণী হয় তাদের ক্ষেত্রে কী যে তাদের পরিপাক, তাদের শ্বসন, তাদের জনন সমস্ত একটা কোষের মধ্যেই সম্পূর্ণ হয়। যেহেতু তাদের একটাই কোষ আছে, তো সেই কোষের মধ্যেই সমস্ত কিছু সম্পূর্ণ হয়। তাদের যত রকমের বিপাকীয় ক্রিয়া, তারপরে শ্বসন ক্রিয়া, জনন ক্রিয়া, সমস্ত রকমের দৈহিক কাজ একটা কোষের মধ্যেই সীমাবদ্ধ। In the complex body of multicellular animals, the same basic functions are carried out by different groups of cells in a well-organized manner. কিন্তু সেই একই কাজগুলি বহুকোষী প্রাণীদের ক্ষেত্রে কি একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়, যে কিছু বিশেষ কোষ সমন্বিতভাবে ওই কাজটি সম্পন্ন করে থাকে একটা নির্দিষ্ট ম্যানারে বা একটা বিশেষ পরিস্থিতি, একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। বিভিন্ন রকম কোষ নিয়ে কলা গঠিত হয়, অনেকগুলো কলা নিয়ে অঙ্গ গঠিত হয় এবং এক একটা অঙ্গ এক এক রকমের কাজ সম্পন্ন করে এবং অনেকগুলো অঙ্গ নিয়ে একটা তন্ত্র গঠিত হয়। ডাইজেস্টিভ যে সিস্টেম আছে বা সেটা সেটা ডাইজেশনে সাহায্য করে, শ্বসনতন্ত্র শ্বসনে সাহায্য করে, জননতন্ত্র জননে সাহায্য করে। The body of a simple organism like Hydra is made of different types of cells and the number of cells in each type can be in thousands. তো হাইড্রা যেটা আছে একটা প্রাণীর এক্সাম্পল দেওয়া আছে যে এটা অনেক ধরনের কোষ নিয়ে গঠিত। হাইড্রা একটা সিম্পল প্রাণী, একটা অত্যন্ত সহজ টাইপের বা সিম্পল টাইপের প্রাণী, কিন্তু অথচ এর মধ্যে অনেকগুলো টাইপের বা বিভিন্ন রকমের কোষ আছে এবং অনেকগুলো কোষ নিয়ে যে কলা গঠিত হয় সেই এক একটা কলার মধ্যে যে কোষগুলো তাদের সংখ্যা আবার হাজার হাজার। তাহলে কি হাইড্রার ক্ষেত্রে যে কলা আছে অনেকগুলো কোষ নিয়ে একটা কলা গঠিত হয়। তো ধরা যাক এগুলো একরকম কোষ, এগুলো একরকম কোষ, এগুলো একরকম কোষ, তো এর মধ্যে আবার হাজার হাজার অনেকগুলো কোষ আছে দিয়ে এক একটা কলা গঠিত হয়, আবার কলাগুলো বিভিন্ন রকম হয়ে থাকে। দ্য হিউম্যান বডি ইজ কম্পোজড অফ বিলিয়ন্স অফ সেলস টু পারফর্ম ভ্যারিয়াস ফাংশন। আমাদের যে মানুষের দেহ সেটা কোটি কোটি কোষ নিয়ে গঠিত। হাউ ডাজ দিস বিলিয়ন্স অফ সেল, কোটি কোটি, 100 কোটিতে 1 বিলিয়ন, তো কয়েকশো কোটি কোটি সেল আছে। How do these cells in the body work together? In multicellular animals, a group of similar cells, along with intercellular substances, perform a specific function. Such an organization is called tissue. তো কলা কাকে বলে প্ল্যান্ট অ্যানাটমিতেও পড়েছি, এখানেও আরেকবার পড়ছি যে কলা বা টিস্যু কি, যে একই রকমের কোষগুলো, এ গ্রুপ অফ সিমিলার সেল, একই ধরনের কোষগুলো যদি একত্রে মিলে একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে, যেমন পরিপাকের যে কাজটা, সেই পরিপাকের কাজটা সম্পন্ন করার জন্য যে কোষগুলো আছে তার প্রত্যেকের কাজটাই পরিপাক করছে এবং তারা মিলিত হয়ে যখন একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে এবং তাদের মধ্যবর্তী স্থানে কি থাকে, ইন্টারসেলুলার সাবস্টেন্সও থাকতে পারে, আন্তঃকোষীয় স্থানও থাকে, যে কোষের মধ্যবর্তী স্থানে কিছু কিছু অংশ সেখানেও বিভিন্ন রকমের পদার্থ জমা থাকে। এবং এইরকম যে অর্গানাইজেশন বা বিন্যাস সেটাকে বলা হয় কি, কলা বা টিস্যু। তাহলে টিস্যু কি, একই রকমের কোষ নিয়ে গঠিত, কোষগুলো একই রকমের হয় আর কাজ এবং সমস্ত কোষগুলো একত্রে মিলে একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে এবং তাদের মধ্যে আন্তঃকোষীয় স্থান থাকে। তো এখানে এই বেসিক এটা বলা আছে যে এককোষী প্রাণীদের ক্ষেত্রে সব কাজ তাদের সেলের মধ্যে হয়, কিন্তু বহুকোষীর ক্ষেত্রে সেটা বিন্যস্ত থাকে এবং অনেকগুলো কোষ মিলে সেটা টিস্যু গঠন করে। এভাবে তারা কাজগুলো সম্পন্ন করে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে। You may be surprised to know that all complex animals consist of only 4 basic types of tissue. তুমি জেনে অবাক হবে যে যে আমাদের দেহে যে এত ধরনের বিভিন্ন রকমের কোষ আছে, সেই কোষগুলো মাত্র 4 ধরনের টিস্যু বা কলা গঠন করে, মাত্র 4 ধরনের বেসিক কলা। These tissue are organized in a specific proportion and pattern to form an organ like stomach, lung, heart and kidney. এবং এই কলাগুলো আছে, এই কলাগুলো আবার একত্রে একটা নির্দিষ্ট
অনুপাতে নির্দিষ্ট প্যাটার্নে বিন্যস্ত থাকে এবং গঠন করে অঙ্গ। এবং এই যে কলাগুলো, কোষ নিয়ে যে কলা গঠিত হলো 4 ধরনের কলা, সেই কলাগুলো বিন্যস্ত থাকে ইন স্পেসিফিক প্রপোর্শন, একটা নির্দিষ্ট অনুপাতে অ্যান্ড প্যাটার্ন, এবং একটা নির্দিষ্ট প্যাটার্নে টু ফর্ম অ্যান অর্গ্যান, এবং এইভাবে তৈরি করে কি একটা অর্গ্যান বা অঙ্গ, যেমন স্টোমাক বা পাকস্থলী, লাং, ফুসফুস, হার্ট, হৃৎপিণ্ড অ্যান্ড কিডনি। তো এই যে কলাগুলো আছে সেই কলাগুলো একটা নির্দিষ্ট অনুপাতে এবং নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট সারিতে, যে এটা ওপরে এটা নিচে, এইভাবে নির্দিষ্ট প্যাটার্নে বিন্যস্ত হয়ে অঙ্গ গঠন করে, যেমন পাকস্থলী, ফুসফুস, হৃৎপিণ্ড। হোয়েন টু অর মোর অর্গ্যানস পারফর্ম এ কমন ফাংশন বাই দেয়ার ফিজিক্যাল অর কেমিক্যাল ইন্টারাকশন দে টুগেদার ফ্রম অর্গ্যান সিস্টেম। এবার অর্গ্যান সিস্টেমটা কি, যে এক বা দুই বা ততোধিক অর্গ্যান, দুই বা ততোধিক অঙ্গ যখন একটা নির্দিষ্ট কাজ করে থাকে তাদের ফিজিক্যাল ও কেমিক্যাল ইন্টারাকশনের মাধ্যমে, যে দুই বা ততোধিক অঙ্গ যারা আছে তারা একে অপরের সঙ্গে ফিজিক্যালি বা কেমিক্যালি, রাসায়নিক দিক দিয়ে তারা ইন্টারাকশন করছে, আদান প্রদান করছে, সহযোগিতা করছে এবং একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করছে, তখন সেটা হচ্ছে অর্গান সিস্টেম। যেমন ডাইজেস্টিভ সিস্টেম একটা অর্গান সিস্টেম। এখানে কি আছে, স্টোম্যাক আছে, বাইল আছে, স্টোম্যাক আছে, তারপর প্যানক্রিয়েজ আছে। স্টোম্যাক একটা অঙ্গ, প্যানক্রিয়েজ বা অগ্ন্যাশয় একটা অঙ্গ, ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র একটা অঙ্গ। তাহলে এই অঙ্গগুলো কি একটা একে অপরের সঙ্গে কানেকটিভ, তারা ফিজিক্যালি কেমিক্যালি তারা কানেকটিভ ইন্টারাকশন করছে এবং এভাবে অঙ্গ অর্গান সিস্টেম তৈরি করছে, যেমন ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ইটিসি। সেলস, টিস্যু, অর্গানস অ্যান্ড অর্গান সিস্টেম স্প্লিট আপ দ্য ওয়ার্ক ইন এ ওয়ে দ্যাট এক্সিবিট ডিভিশন অফ লেবার অ্যান্ড কন্ট্রিবিউশন টু দ্য সার্ভাইভাল অফ দ্য বডি অ্যাজ এ হোল। তো সেল, অনেকগুলো সেল নিয়ে, টিস্যু, অনেকগুলো টিস্যু নিয়ে, অর্গ্যান এবং অর্গ্যান নিয়ে অর্গ্যান সিস্টেম, এরা এমনভাবে কাজটাকে ভাগ করে নেয়, তাদের কাজগুলোকে ভাগ করে নেয় এবং নিজের নিজের কন্ট্রিবিউশন বা অবদান রাখে, এবং এইভাবে পুরো দেহটা আমাদের জীবিত আছে বা তার প্রক্রিয়া সম্পন্ন করছে। যে ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম প্রত্যেক আলাদা আলাদাভাবে কাজ করছে এবং এইভাবে আমাদের জীবনটা বেঁচে আছে। তো এটা একটা বেসিক পার্ট, যে কীভাবে আমাদের সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে অর্গান সিস্টেম নিয়ে আমাদের দৈহিক কাজটা সম্পন্ন হচ্ছে। একটা জাস্ট জেনারেল একটা ধারণা দিয়েছে এখানে। তো এবার আসছে অ্যানিম্যাল টিস্যু। দ্য স্ট্রাকচার অফ দ্য সেলস ভ্যারাই অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন। কোষের যে গঠনটা সেটা তাদের কাজের উপর ভিত্তি করে ভ্যারাই করে। দেয়ারফর দ্য টিস্যু, যে কোষের গঠনটা কেমন হবে সেটা তার কাজের উপর নির্ভর করে, যে কাজ যেমন হবে কোষের গঠন সেই রকমভাবে পরিবর্তন হয় বা সেই রকম হয়। দেয়ারফর দ্য টিস্যুজ আর ডিফারেন্ট অ্যান্ড আর ব্রডলি ক্লাসিফাইড ইন্টু 4 টাইপস। এবং তার জন্য টিস্যুকে 4 ভাগে ভাগ করা হয়, কলাকে 4 ভাগে ভাগ করা হয়, আগে দেখলাম। এগুলো কী কী, এপিথেলিয়াম, কানেকটিভ, ম্যাসকুলার অ্যান্ড নিউরাল। এই 4টি ধরনের আছে। একটা হচ্ছে এপিথেলিয়াম, যেটা আবরণ হিসাবে কাজ করে, কানেকটিভ, কানেকশন প্রদান করে, মাস্কুলার, মাসালের দিকে আছে, নিউরাল, যে স্নায়ুতন্ত্রের সঙ্গে সম্পর্কিত সেগুলো। তাহলে এই 4টে পার্ট আছে। তো একে একে এগুলো পড়বো। প্রথমেই আসছে এপিথেলিয়াম টিস্যু। উই কমনলি রেফার টু অ্যান এপিথেলিয়াম টিস্যু অ্যাজ এপিথেলিয়াম। প্লুরাল যখন হবে তখন এপিথেলিয়া, কিন্তু একত্রে যখন থাকবে একটা তখন এপিথেলিয়াম, আর যখন প্লুরাল বা অনেকগুলো থাকবে তখন সেটা হচ্ছে এপিথেলিয়া। Epithelia. This tissue has a free surface which faces either a body fluid or the outside environment and thus provide a covering or a lining for some part of the body. তো এই যে এপিথেলিয়াম টিস্যু আছে, এই যেগুলো দেওয়া আছে এপিথেলিয়াম টিস্যু, তার একটা ফ্রি সারফেস আছে বা একটা মুক্ত পথ আছে। এই যে উপরের যে পথটা সেটা মুক্ত, এভাবে ফ্রি একটা সারফেস থাকে এবং এই সারফেসটা কোন দিকে মুখ করে থাকে, ফেসে এদারে বডি ফ্লুইড, যে দেহে যে তরল আছে, যেমন এটা রক্ত হতে পারে, লসিকাও হতে পারে, এই দেহ তরলের দিকে মুখ করে থাকে, যে ব্লাডের দিকে মুখ করে থাকে। অর দ্য আউটসাইড এনভায়রনমেন্ট, অথবা আউটসাইড এনভায়রনমেন্ট বা বাইরের পরিবেশের সঙ্গে, যেমন আমাদের গায়ের যে চামড়াটা সেটা এপিথেলিয়াম টিস্যু, এটা পরিবেশের সঙ্গে আছে। আর ভেতরের দিকে যে সমস্ত এপিথেলিয়াম টিস্যু আছে সেটা রক্তের সঙ্গে সম্পর্কিত আছে। অ্যান্ড দাস প্রোভাইডস এ কভারিং অর এ লাইনিং ফর সাম পার্ট অফ দ্য বডি। এবং এর জন্যই কিছু কিছু বডি বা দেহের অংশে এটা কভার হিসাবে কাজ করে বা আবরণ হিসাবে কাজ করে। যেমন আমাদের যে ত্বকটা আছে সেটা এপিথেলিয়াম দিয়ে তৈরি, এটা আমার দেহকে আবৃত করে রেখেছে। দ্য সেলস আর কম্প্যাক্টলি প্যাকড উইথ লিটল ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। এই যে কোষগুলো আছে এগুলো অত্যন্ত ঘন সন্নিবিশিষ্ট অবস্থায় থাকে, কম্প্যাক্টলি প্যাকড থাকে, অত্যন্ত ঘন সন্নিবিশিষ্ট, অ্যান্ড উইথ লিটল ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। আন্তঃকোষীয় যে
ম্যাট্রিক্স বা অন্তঃকোষীয় তরল যেটা বলে, যে দুটো কোষের মধ্যবর্তী স্থানে এই দুটো কোষ, এই অনেকগুলো কোষ আছে, যে এই জায়গাটা এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার স্পেস। তো এই আন্তঃকোষীয় স্থানে তরল খুব কম থাকে বা থাকতেও পারে, না থাকতেও পারে। There are two types of epithelium tissue, namely simple epithelium and compound epithelium. আবার এই এপিথেলিয়াম টিস্যুটা আবার দুই প্রকার, একটা হচ্ছে সিম্পল এপিথেলিয়াম আর একটা হলো কম্পাউন্ড এপিথেলিয়াম। Simple epithelium is composed of a single layer of cells and function as a lining for body cavities, ducts and tubes. তো সিম্পল এপিথেলিয়াম কি, একটাই লেয়ার থাকে, এটা একটা ইম্পর্টেন্ট, যে সিঙ্গেল লেয়ার সিম্পল এপিথেলিয়াম। সরল এপিথেলিয়ামে একটা লেয়ার থাকে, এই যেখানে এটা সিম্পল এপিথেলিয়াম, এটা সিম্পল এপিথেলিয়াম, একটাই লেয়ার আছে। অ্যান্ড সিঙ্গেল লেয়ার অফ সেল, বা একটাই লেয়ার থাকে কোষের একটাই লেয়ার থাকে বা একটাই স্তর থাকে। অ্যান্ড ফাংশন অ্যাজ এ লাইনিং ফর বডি ক্যাভিটিস, এবং এটা কি, যে দেহের যে গহ্বর থাকে, বা ডাক্স থাকে, বা টিউব বা নালী থাকে, সে সমস্ত অংশে কী করে, এটা লাইনিং হিসাবে কাজ করে, যে এইভাবে লাইনিং হিসাবে বা উপরে যে স্তরটা, সেই স্তর হিসাবে কাজ করে। দ্য কম্পাউন্ড এপিথেলিয়াম কনসিস্ট অফ 2 or more সেল লেয়ার্স। আর কম্পাউন্ড এপিথেলিয়াম কি, 2 বা ততোধিক সেল লেয়ার থাকবে, কোষের আবরণ থাকবে, অ্যান্ড হ্যাজ প্রোটেক্টিভ ফাংশন অ্যাজ ইট ডাজ ইন আওয়ার স্কিন। এবং এটা কি, আমাদের আত্মরক্ষার কাজ করে, যেমন স্কিন বা চামড়ার উপরে যেটা আছে সেটা। তাহলে সিম্পল এপিথেলিয়ামে একটাই লেয়ার থাকবে এবং এটা লাইনিং হিসাবে কাজ করে, একটা উপরের দিকে একটা লাইনিং বা আবরণ হিসাবে কাজ করে। আর কম্পাউন্ড এপিথেলিয়ামে 2 বা ততোধিক আবরণ থাকবে এবং 2 বা ততোধিক কোষের স্তর থাকবে, এবং এটা প্রোটেকশন বা আত্মরক্ষার কাজ করে, যেমন স্কিন হচ্ছে আমাদের কম্পাউন্ড এপিথেলিয়াম। অন দ্য বেসিস অফ স্ট্রাকচারাল মডিফিকেশন অফ দ্য সেল, সিম্পল এপিথেলিয়াম ইজ ফার্দার ডিভাইড ইন্টু 3 টাইপস। স্ট্রাকচারাল মডিফিকেশন, যে সিম্পল এপিথেলিয়ামের স্ট্রাকচার বা গঠনটা কেমন, একটাই লেয়ার থাকে কিন্তু সেই লেয়ারটা কিভাবে বিন্যস্ত থাকে, তার গঠনটা কেমন, তার উপর ভিত্তি করে সিম্পল এপিথেলিয়াম আবার 3 প্রকার, একটা স্কোয়ামাস, একটা কিউবয়েডাল আর একটা কলামনার। সিম্পল এপিথেলিয়াম আবার 3টে পার্ট, একটা স্কোয়ামাস, একটা কিউবয়েডাল আর একটা কলামনার। তো স্কোয়ামাস দেখা যাক, প্রথমে আছে স্কোয়ামাস। দ্য স্কোয়ামাস এপিথেলিয়াম, এই যে স্কোয়ামাস, এই যে 1 নম্বর যে চিত্রটা আছে সেটা হচ্ছে স্কোয়ামাস। স্কোয়ামাস এপিথেলিয়াম ইজ মেড অফ এ সিঙ্গেল থিন লেয়ার। তো সিম্পল, তার মানে তো একটাই লেয়ার থাকবে, তো এখানে একটাই লেয়ার আছে কোষের। অর ফ্ল্যাটেন্ডেড সেল বা চ্যাপ্টা আকৃতির সেল, এই যে ফ্ল্যাটেন্ডেড সেল, কোষগুলো কি চ্যাপ্টা আকৃতির, এক্ষেত্রে কি টিউব আকৃতি বা ঘনক আকৃতি, কিন্তু এক্ষেত্রে চ্যাপ্টা, কোষগুলোর চ্যাপ্টা আকৃতির। উইথ ইররেগুলার বাউন্ডারিজ, এবং যে তার চারিদিকে যে পরিধি বরাবর বাউন্ডারি, সেটা কিন্তু সমান না, কোথাও উঁচু কোথাও নিচু, কোথাও এই যে বাউন্ডারি যেটা আছে সেই বাউন্ডারিগুলো কিন্তু সমান না। এই যে উপরে দেখা যাচ্ছে যে ইররেগুলার বাউন্ডারি, এই যে কোষের আকারগুলো সেটা সমান না, কোনটা বড় কোনটা ছোট, এইভাবে আছে, অবিন্যস্তভাবে তারা বিন্যস্ত আছে। দে আর ফাউন্ড ইন দ্য ওয়ালস অফ ব্লাড ভেসেলস অ্যান্ড ইয়ার স্যাক্স অফ লাংস। এই যে তারা, এবং এই স্কোমাস এপিথেলিয়াম কোথায় পাওয়া যায়, যে ব্লাড ভেসেল আছে সেই ব্লাড ভেসেলের এই যে এই স্তরটা, এগুলো স্কোমাস এপিথেলিয়াম দিয়ে তৈরি। বা যে অ্যালভিওলার আছে, এয়ার সেক্স অফ লাংসের যে বায়ুথলি বা অ্যালভিওলার যা আছে, সেই অ্যালভিওলার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে এই যে ভেতরের আবরণটা, সেটা স্কোমাস এপিথেলিয়াম দিয়ে তৈরি হয়। অ্যান্ড আর ইনভলভড ইন এ ফাংশন লাইক ফর্মিং এ ডিফিউশন বাউন্ডারি। এবং এটা কী কাজ করে, ডিফিউশন বাউন্ডারি হিসাবে কাজ করে, যে ব্যাপন প্রক্রিয়ার একটা ব্যাপন প্রক্রিয়ার হিসাবে কাজ করে, ব্যাপন প্রক্রিয়ার একটা বাউন্ডারি হিসাবে কাজ করে। যেমন এই যে অ্যালভিওলারের মধ্যে থাকে, তার কারণ কি, অ্যালভিওলারের মধ্যে গ্যাসীয় আদান প্রদান হয়, গ্যাসীয় ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে পরিবহন হয়, তার জন্য অ্যালভিওলারে থাকে। ব্লাডের মাধ্যমে কি, ব্লাড থেকে কোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এবার তার বিভিন্ন রকম বস্তুর আদান প্রদান হয়, তার জন্য এই সমস্ত অঞ্চলে থাকে। তাহলে স্কোমাস এপিথেলিয়ামের কাজ হলো যে এটা ডিভিশন বাউন্ডারি হিসাবে কাজ করে, এবং তার জন্য একে অ্যালভিওলাই, তারপরে ব্লাড ভেসেল এর মধ্যে পাওয়া যায়। আর দেখতে কি চ্যাপ্টা আকৃতির ফ্ল্যাটেন্ডেড সেল আছে এবং একটা স্তর বিশিষ্ট। তারপর আছে দ্য কিউবয়েডাল এপিথেলিয়াম। এই যে কিউবয়েডাল এপিথেলিয়াম, নেক্সট যে পার্ট আছে বিএডটা, এটা হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম। এই যে কিউবয়েডাল এপিথেলিয়াম, তো দেখা যাক কী আছে। দ্য কিউবয়েডাল এপিথেলিয়াম ইজ কম্পোজড অফ এ সিঙ্গেল লেয়ার অফ কিউব লাইক সেল। এটাও সিম্পলের মধ্যে যেহেতু পড়ছে, তাহলে একটাই লেয়ার থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর সেলের আকৃতি কেমন, কিউব লাইক বা ঘনাকাকার, ঘনকের মতো দেখতে, যে লুডুর ছক্কা যেটা হয় সেই রকম দেখতে। দিস ইজ কমনলি ফাউন্ড ইন ডাক্টস অফ গ্ল্যান্ডস
অ্যান্ড টিউবুলার পার্টস অফ নেফ্রন ইন কিডনিস। কোথায় কোথায় পাওয়া যায় কিউবাটাল এপিথেলিয়াম? ডাক্টস অফ গ্ল্যান্ডস, গ্ল্যান্ডসের যে নালী থাকে, যে বিভিন্ন রকম গ্রন্থি আছে আমাদের, অগ্ন্যাশয় গ্রন্থি আমরা পড়েছি, তো সেই গ্রন্থি বা বিভিন্ন রকম গ্রন্থি যেটা আছে, প্যানক্রিয়াস, অগ্ন্যাশয় আছে, তারপর পিত্ত, বিভিন্ন তারপরে অন্যান্য যে অ্যাড্রিনাল গ্রন্থি আছে, থাইরয়েড গ্রন্থি আছে, সেই সমস্ত গ্রন্থির যে ডাক্ট বা নালী, এই নালীর মধ্যে থাকে এগুলো কিউব আকৃতি। এখানে একটা থাকে বিভিন্ন রকম গ্রন্থির নালীর মধ্যে। অ্যান্ড টিউবুলার পার্টস অফ নেফ্রন, নেফ্রনের যে আমরা দেখেছি পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, তারপর ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিউবুল, যেটা আমরা কিডনিতে পড়বো। তো সেই নেফ্রনের মধ্যেও থাকে, নেফ্রনের যে পিসিটি থাকে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, বা ডিসিটি থাকে, ডিস্টাল কনভলিউটেড টিউবুল, তো সেখানে থাকে। অ্যান্ড ইটস মেন ফাংশন আর সিক্রেশন অ্যান্ড অ্যাবজর্পশন। এবং কিউবাইডাল এপিথেলিয়ামের কাজ কি? সিক্রেশন বা ক্ষরণ করা, অ্যান্ড অ্যাবজর্পশন বা শোষণ করা। তো এর জন্য এরা এই সমস্ত অঞ্চলে থাকে। এই যেমন নেফ্রনে কি হয়, যে এখানে নেফ্রন থেকে যে ওয়াটারটা আছে সেটা শোষিত হয়ে যায়, আবার কিছু কিছু মৌল ওখানে খরিত হয়, তাহলে এই অ্যাবজর্পশন সিক্রেশনটা নেফ্রনে হয়ে থাকে, তাই নেফ্রনে কিউবাইডাল এপিথেলিয়াম থাকে। ড্রাগসে বা গ্ল্যান্ডসেও তাই, এখান থেকে হরমোন খরিত হয়, তো তার জন্য কিউবাইডাল এপিথেলিয়াম থাকে। তাহলে এপিথেলিয়ামটা, তার গঠনটা, তার কোথায় কোথায় পাওয়া যায়, কাজটা, এই তিনটে জানতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে। দ্য এপিথেলিয়াম অফ প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল অফ নেফ্রন ইন দ্য কিডনি হ্যাজ মাইক্রোভিলি। তো এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল বা পিসিটি আছে এই কিডনির ক্ষেত্রে, তো এর মধ্যে যে কিউবাইডাল এপিথেলিয়াম থাকে, তো তার মধ্যে কি আছে, বা মাইক্রোভিলি, একটা বিশেষ গঠন। আমরা ওই ক্ষুদ্রান্তে পড়েছিলাম মাইক্রোভিলি ছিল ক্ষুদ্রান্তে, ঠিক ওই মাইক্রোভিলিটা থাকে, যে এইভাবে চামড়াগুলো গুটিয়ে যায়, এভাবে যে আঙ্গুলের মতো প্রক্ষেপ তৈরি করে, সেরকম সেই মাইক্রোভিলি থাকে পিসিটিতে। তো এখানে ছবিও দেওয়া আছে। এই যে কিউবয়েডাল এপিথেলিয়াম, কোষগুলো ঘনক আকৃতি হয়, কোথায় কোথায় থাকে দেখলাম, পিসিটি আর ডিসিটি ইত্যাদি, পিসিটির মধ্যে, ডিসিটির মধ্যে, তারপরে ডাক্টস অফ গ্ল্যান্ডসের মধ্যে। আর কী কাজ করে থাকে? সিক্রেশন আর অ্যাবজর্পশন। আর এই একই কোষটা যদি পিসিটিতে থাকে, তাহলে সেই কোষগুলো এতটাই ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে যে এইভাবে মাইক্রোভিলি গঠন করে। তো পরবর্তী যেটা আসছে সেটা হচ্ছে কলামনার এপিথেলিয়াম। এই যে কলামনার এপিথেলিয়াম, কলমের মতো দেখতে, লম্বা লম্বা নলাকার যে গঠন, কলামনার এপিথেলিয়াম। তো সেই কলামনার এপিথেলিয়ামটা এবার দেখা যাক। দ্য কলামনার এপিথেলিয়াম ইজ কম্পোজড অফ এ সিঙ্গেল লেয়ার অফ টল অ্যান্ড স্লেন্ডার সেল। তো সিঙ্গেল লেয়ার তো তিনটে হবে, যেহেতু সিম্পল এপিথেলিয়ামের পার্ট। আর কোষগুলো কেমন? টল, লম্বা, স্লেন্ডার বা বিচ্ছিন্ন। তো লম্বা এবং সরু টাইপের কোষগুলো, লম্বা এবং সরু টাইপের, যেটা দেখলাম ওপরে। দেয়ার নিউক্লিয়ার লোকেটেড অ্যাট দ্য বেস। এই যে তাদের নিউক্লিয়াসটা, সেটা কিন্তু নিচের দিকে আছে। প্রত্যেকটা কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস যেটা আছে সেটা নিচের দিকে আছে। ফ্রি সারফেস মে হ্যাভ মাইক্রোভিলি, যে ওপরের যে সারফেস সেখানে মাইক্রোভিলি থাকতে পারে, যেমন যেটা কিউবয়েডাল এপিথেলিয়ামে দেখলাম ওরকম মাইক্রোভিলি থাকতে পারে। আঙ্গুলের মতো দেখতে যে অংশ, যে চামড়াটা অনেকটা গুটিয়ে গিয়ে যেটা হয়, এই ওপরের আবরণটা অনেকটা গুটিয়ে গিয়ে যেটা হয়। দে আর ফাউন্ড ইন দ্য লাইনিং অফ স্টোম্যাক অ্যান্ড ইন্টেস্টাইন অ্যান্ড হেল্প ইন সিক্রেশন অ্যান্ড অ্যাবজর্পশন। তো কলামনার এপিথেলিয়াম কোথায় পাওয়া যায়? লাইনিং অফ স্টোম্যাক, পাকস্থলী, অ্যান্ড ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র যেটা আছে, তার লাইনিং বরাবর, তার আবরণী বরাবর, তার ভেতরের দিকে যে আবরণটা থাকে সেখানে। অ্যান্ড হেল্প ইন সিক্রেশন অ্যান্ড অ্যাবজর্পশন, এটাও ক্ষরণে এবং অ্যাবজর্পশনে সাহায্য করে। যেমন আমরা জানি স্টোম্যাকে শোষণ ঘটে, স্টোম্যাকে ক্ষরণ ঘটে, তারপর ইন্টেস্টাইনে শোষণ ঘটে, তো ওই জন্য এখানেও থাকে। If the columnar or cuboidal cells bear cilia on their free surface, they are called ciliated epithelium. তো কলামনার এপিথেলিয়াম আর কিউবাইডাল এপিথেলিয়াম, এই দুটোর মধ্যে যদি সিলিয়া থাকে তাহলে তাকে বলা হয় সিলিয়েটেড এপিথেলিয়াম। তো কলামনার এপিথেলিয়াম বিষয়ে পড়লাম যে কলামনার এপিথেলিয়ামের কোষগুলো এই যে লম্বা টল সেল আছে, আর যে নিউক্লিয়াস সেটা বেস বরাবর বা নিচের দিকে আছে। কোথায় কোথায় থাকে তাও দেখলাম, স্টোম্যাক আর ইন্টেস্টাইনে থাকে, সিক্রেশন আর অ্যাবজর্পশন করে থাকে। আর এই কলামনার বা কিউবাইডাল সেলগুলো যদি মধ্যে যে সিলিয়া থাকে, এই যে সিলিয়া, সূক্ষ্ম সিলিয়া, এই সিলিয়া যদি থাকে তাহলে তাকে বলা হবে সিলিয়েটেড এপিথেলিয়াম। সেটা কলামনারও হতে পারে, কিউবাইডালও হতে পারে। দেয়ার ফাংশন ইজ টু মুভ পার্টিকলস অন মিউকাস ইন এ স্পেসিফিক ডাইরেকশন ওভার দ্য এপিথেলিয়াম। এবং সিলিয়া থাকলে কী হবে, যে তাদের মধ্যে এই সিলিয়া থাকার ফলে যে এর মধ্যে যদি কোনো পার্টিকেল বা বস্তু থাকে বা কোনো মিউকাস থাকে, তো এটা সহজেই এর মধ্যে দিয়ে চলাচল করতে পারবে। সিলিয়া এভাবে বেঁকে যাবে
এবং সেই পার্টিকেলটাকে বা মিউকাসটাকে চলাচল করতে সাহায্য করবে একটা নির্দিষ্ট ডাইরেকশনে। দে আর মেনলি প্রেজেন্ট ইন দ্য ইনার সার্ফেস অফ হলো অর্গানস লাইক ব্রঙ্কিওলস অ্যান্ড ফ্যালোপিয়ান টিউব। তো কোথায় কোথায় তাদের পাওয়া যায়? ব্রঙ্কিওলসে পাওয়া যায়, যেমন আমাদের যে ব্রঙ্কিওল আছে বা যেটাকে ব্রঙ্কাস ব্রঙ্কিওল শ্বাসনালীতে পড়েছিলাম, তো সেই ব্রঙ্কিওলসের মধ্যে পাওয়া যায়, যেহেতু তার মধ্যে দিয়ে বায়ু প্রবেশ করার সময় কণাগুলো সেখানে আটকে যায়, তাহলে বায়ুটা পরিশুদ্ধ হয়ে যাবে। আর একটা পাওয়া যায় ফ্যালোপিয়ান টিউব। মেয়েদের ক্ষেত্রে যে ফ্যালোপিয়ান টিউব থাকে বা ডিম্বনালী থাকে, যার মধ্য দিয়ে ডিম্বাণু চলাচল করে, তো সেই ডিম্বনালীর মধ্যে ফ্যালোপিয়ান টিউবটা থাকে। তার ফলে কী হয় যে ডিম্বাণুটা ওই ফ্যালোপিয়ান নালী তাকে জরায়ু পর্যন্ত পৌঁছে দেয়। তো এটা ছিল সিম্পল এপিথেলিয়াম। এবার যেটা আসছে সেটা হলো কম্পাউন্ড। এবার আরেকটা পার্ট আছে। Some of the columnar or cuboidal cell get specialized for secretion and are called glandular epithelium. তাহলে কলামনার বা কিউবাইডাল এপিথেলিয়াম আর একটা বিশেষ গঠন থাকতে পারে, সেটা হলো গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। তো কলামনার আর কিউবাইডাল এই যে সেলটা দেখছি বা সেলসগুলো দেখছি, কলামনার বা কিউবাইডাল কলার যে কোষগুলো আছে, সেই কোষগুলো সিলিয়া থাকলে সিলিয়েটেড এপিথেলিয়াম, আর তার মধ্যে যদি সিক্রেশন অঙ্গ থাকে বা ক্ষরণকারী কোনো কোষ থাকে, তাহলে সেটা গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। তাহলে এটা আবার দুই প্রকার, এটা হলো সিলিয়েটেড এপিথেলিয়াম আর এটা হলো গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। তো গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামটা কি? যেখানে সিক্রেশন করে বা ক্ষরণকারী কোষ থাকবে, ক্ষরণকারী কোষ থাকলে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। দে আর মেনলি অফ টু টাইপস, এরাও আবার দুই প্রকার। ইউনিসেলুলার কনসিস্টিং অফ আইসোলেটেড গ্ল্যান্ডুলার সেলস, গবলেট সেলস অফ দ্য এলিমেন্টারি ক্যানাল অ্যান্ড মাল্টিসেলুলার। তো গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম আবার দুই প্রকার, এটা হচ্ছে ইউনিসেলুলার বা এককোষী, আর এটা হলো মাল্টিসেলুলার বা বহুকোষী। গ্ল্যান্ডুলার সেল কি? যে কলামনার এপিথেলিয়াম বা কিউবাইডাল এপিথেলিয়ামের মধ্যে যদি ক্ষরণকারী কোষ থাকে, তাহলে তাকে বলা হয় গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। এটা আবার দুই প্রকার, একটা হলো এককোষী আর একটা হলো বহুকোষী। তো এককোষীটা কীরকম? ইউনিসেলুলারটা কি? ইউনিসেলুলার কি? দেয়ার আর মেনলি ইউনিসেলুলার কনসিস্টিং অফ আইসোলেটেড গ্ল্যান্ডুলার সেল। একটাই কোষ থাকবে ইউনিসেলুলার, বিচ্ছিন্নভাবে। এই যে এটা দেওয়া আছে ইউনিসেলুলার গ্ল্যান্ডস, এই যেখানে চিত্র দেওয়া আছে ইউনিসেলুলার গ্ল্যান্ডস। যেমন এক্সাম্পল কি? গবলেট সেল অফ দ্য এলিমেন্টারি ক্যানাল। আমাদের যে এলিমেন্টারি ক্যানাল আছে বা যে পৌষ্টিক তন্ত্র নালী আছে, সেই পৌষ্টিক নালীর মধ্যে থাকে ইউনিসেলুলার গ্ল্যান্ড। আর মাল্টিসেলুলার বা বহুকোষী কনসিস্টিং অফ ক্লাস্টার অফ সেল, অনেকগুলো কোষ নিয়ে থাকবে, যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা অনেকগুলো কোষ নিয়ে আছে মাল্টিসেলুলার গ্ল্যান্ডস। তার জন্য এক্সাম্পল স্যালিভারি গ্ল্যান্ড, স্যালিভা যে ক্ষরণ করে মুখগহ্বরে থাকে স্যালিভারি গ্ল্যান্ড, সেটা হলো মাল্টিসেলুলার। অন দ্য বেসিস অফ দ্য মোড অফ pouring of their secretion, glands are divided into two categories, namely exocrine আর endocrine glands. যে ক্ষরণ যে করছে, তো ক্ষরণটা কীভাবে করছে, সেটা নালীর মাধ্যমে করছে বা না নালী ছাড়াই করছে, তো তার উপর ভিত্তি করে এটা আবার দুই প্রকার, একটা হচ্ছে এক্সোক্রাইন আর একটা হচ্ছে এন্ডোক্রাইন। ক্ষরণটা কীভাবে করছে, তাদের সিক্রেশন বা ক্ষরণটা যে পদার্থ, হরমোন হোক বা অন্য যে উৎসেচক হোক, যে পদার্থটা ক্ষরণ করছে সেটা কীভাবে করছে তার উপর ভিত্তি করে এটা দুই প্রকার, একটা এক্সোক্রাইন আর একটা এন্ডোক্রাইন। তো এক্সোক্রাইন গ্ল্যান্ড সিক্রেট মিউকাস, স্যালিভা, ইয়ারওয়াক্স oil, milk, digestive enzyme and other cell products. These products are released through ducts or tube. তাই এক্সোক্রাইন গ্ল্যান্ড যেটা আছে, তো তার ক্ষেত্রে কি থাকবে? ডাক্টস অর টিউব থাকবে, যে সে যেটা পদার্থটা ক্ষরণ করবে সেটা এরকম এইভাবে নালীর মাধ্যমে ক্ষরণ করবে, ঠিক আছে? তখন তাকে বলা হয় এক্সোক্রাইন গ্ল্যান্ড। এটা ইম্পর্টেন্ট একটা। এবং এক্সোক্রাইন গ্ল্যান্ডের কয়েকটা এক্সাম্পল যদি বলে তাহলে কী আছে? যেমন যে মিউকাস ক্ষরণকারী কোষ, স্যালিভা, তারপর ইয়ারক্স বা যে কানের মধ্যে যে নোংরাটা থাকে সেটা, তারপর অয়েল বা তেল, তারপর মিল্ক যেটা ক্ষরণ করে মেয়েদের ক্ষেত্রে মিল্ক, তারপর ডাইজেস্টিভ এনজাইম বা পরিপাককারী যে উৎসেচক আছে, এগুলো ক্ষরণকারী যে সেলগুলি আছে বা গ্ল্যান্ডসগুলি আছে, সেগুলো হলো এক্সোক্রাইন গ্ল্যান্ডস, যেহেতু এদের মধ্যে ডাক্টস বা টিউবস বা নালী আছে। তো আমরা যখন ব্রেস্টের অ্যানাটমি পড়বো ক্লাস 12-এ, তখন দেখবো যে ওর মধ্যে অনেকগুলো নালী আছে। তারপর স্যালিভা যে ক্ষরণ করছি তার মধ্যে নালী আছে, তো এর মধ্যে নালী আছে, নালীযুক্ত হওয়ার জন্য এটা হলো এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর ইন কন্ট্রাস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ডস ডু নট হ্যাভ ডাক্টস। এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে যদি নালী না থাকে, যে এই গ্ল্যান্ডটা আছে, এই গ্ল্যান্ডের মাধ্যমে সরাসরি রক্তে মিশে গেল,
এই গ্ল্যান্ডগুলি থেকে রক্ত, এই যে উৎসেচক যাই খরিত হলো সেটা সরাসরি রক্তে মিশে গেল বা সরাসরি দেহের কোষের মধ্যে মিশে গেল, তাহলে সেটা হলো কি নালীবিহীন, নালী নেই কোনো, সরাসরি মিশে যাচ্ছে, তাহলে তখন তাকে বলা হবে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে কোনো নালী থাকে না। দেয়ার প্রোডাক্টস কল হরমোনস, এবং তাদের যে প্রোডাক্টগুলো হয় তাকে হরমোন বলে। আর সিক্রেটেড ডাইরেক্টলি ইন্টু দ্য ফ্লুইড বাথিং দ্য গ্ল্যান্ড, তো সেই গ্ল্যান্ডটাকে ভিজিয়ে দিয়ে সে ফ্লুইডের সাথে মিশে যায় বা রক্ত লসিকার সাহায্যে মিশে যায়। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে কোনো নালী থাকে না, এক্সোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে থাকে। এন্ডোক্রাইন গ্ল্যান্ড সাধারণত কি হরমোন ক্ষরণ করে, আর এক্সোক্রাইন গ্ল্যান্ড মিল্ক, তো মিউকাস, স্যালিভা, ইয়ারওয়াক্স, অয়েল ইত্যাদি ক্ষরণ করে। এন্ডোক্রাইন গ্ল্যান্ড যে গ্ল্যান্ড আছে তাকে বাত করে দেয় বা ভিজিয়ে দেয়। এক্সোক্রাইন গ্ল্যান্ড যেহেতু নালী আছে তাই ভিজায় না। তো এটা একটা ইম্পর্টেন্ট, এক্সোক্রাইন এন্ডোক্রাইন, তো সেটাও বললাম। ইউনিসেলুলার মাল্টিসেলুলার গ্ল্যান্ড কি, তার এক্সাম্পল এগুলো দেখতে হবে। সিলেটেড এপিথেলিয়াম, তার এক্সাম্পল এগুলো দেখতে হবে। তো সিম্পলের মধ্যে এগুলো ছিল। সিম্পলের মধ্যে 3টে পার্ট দেখলাম, স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার। আর কলামনার আর কিউবয়েডালের আবার 2টো মডিফিকেশন, একটা সিলেটেড এপিথেলিয়াম আর একটা হলো গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। আবার গ্ল্যান্ডের আবার 2টো পার্ট, একটা এন্ডোক্রাইন আর একটা এক্সোক্রাইন। তো এবার যেটা আসবে সেটা হলো কম্পাউন্ড এপিথেলিয়াম। তো কম্পাউন্ড এপিথেলিয়াম বিষয়ে আমরা কি জানি, যে অনেকগুলো লেয়ার থাকে আর প্রোটেকশনের কাজ করে, এটা এইটুকুটা আগে পড়েছি। তো এবার কি কি আসছে সেটা দেখা যাক। Compound epithelium is made of more than one layer বা multi-layer of cells and thus has a limited role in secretion and absorption. তো কম্পাউন্ড এপিথেলিয়াম আমরা আগেই বলেছি যে একের বেশি লেয়ার থাকে, যে মাল্টি লেয়ার সেল। আগে আছে যে উপরে একটা লেয়ার, তারপরে লেয়ার, তারপরে লেয়ার, অনেকগুলো লেয়ার আছে। এবং যেহেতু অনেকগুলো লেয়ার থাকে তার জন্য কি সিক্রেশন করার জন্য একটা লেয়ার দরকার, অ্যাবজর্পশন করার জন্য একটা লেয়ার দরকার। বেশি লেয়ার বা অতিরিক্ত স্তর থাকলে সেই দুটো কাজ সম্পূর্ণ হতে পারে না। তার জন্য এগুলো কি কম্পাউন্ড এপিথেলিয়াম এই কাজগুলো খুব একটা করতে পারে না। সিক্রেশন আর অ্যাবজর্পশন ওই সিম্পল এপিথেলিয়ামই করে। তাহলে এদের কাজটা কি, দেয়ার মেন ফাংশন ইজ টু প্রোভাইড প্রোটেকশন এগেনস্ট কেমিক্যাল অ্যান্ড মেকানিক্যাল স্ট্রেস, যে বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ থেকে বা দৈহিক চাপ থেকে, মেকানিক্যাল চাপ থেকে কি কোষকে বা কলাকে রক্ষা করা, প্রোটেকশন দান করা এর কাজ। দে কভার দ্য ড্রাই সারফেস অফ দ্য স্কিন, তাহলে এদের কোথায় কোথায় থাকে, এই যে আমাদের উপরিভাগে যে স্কিনটা, আমাদের যে চামড়াটা আছে সেই চামড়াটা, এটা হলো কম্পাউন্ড এপিথেলিয়াম, যেটা ভেতরের যে বিভিন্ন রকমের কোষ, কলা, তারপর স্নায়ুতন্ত্র, রক্ত ইত্যাদিকে প্রোটেক্ট করছে। দ্য ময়েস্ট সারফেস অফ বাক্কাল ক্যাভিটি, তারপর আমাদের মুখগহ্বরের মধ্যে যে একটা পাতলা আবরণ আছে, ভেজা টাইপের একটা পাতলা আবরণ আছে আমাদের মুখের মধ্যে, সেই বাক্কাল ক্যাভিটি, সেটা কম্পাউন্ড এপিথেলিয়াম দিয়ে তৈরি। ফ্যারিংস, যে শ্বাস নালী আর গ্রাস নালী দুটো যে মিলনস্থল আছে সেই ফ্যারিংসের মধ্যে আছে। তারপর ইনার লাইনিং অফ ডাক্টস অফ স্যালিভারি গ্ল্যান্ডস, স্যালিভারি যে গ্ল্যান্ডস আছে তার মধ্যবর্তী যে অংশটা আছে ইনার লাইনিং, যে স্যালিভারি গ্ল্যান্ডসের যে ডাক্টস আছে বা নালী পথ আছে সেই পথের মধ্যবর্তী যে অংশটা সেখানে আছে অ্যান্ড অফ প্যানক্রিয়াটিক ডাক্টস। তারপর যে অগ্নাশয়ের যে নালী আছে, অগ্নাশয় নালী যেটা দেখেছিলাম, সেই অগ্নাশয় নালীর মধ্যে এই কম্পাউন্ড এপিথেলিয়ামগুলো থাকে। তাহলে কম্পাউন্ড এপিথেলিয়ামের মেন কাজ হচ্ছে প্রোডাকশন। আর কোথায় কোথায় থাকে এখানে দেওয়া আছে অনেকগুলো এক্সাম্পল, এগুলো মনে রাখবে। তো এবার কম্পাউন্ড এপিথেলিয়ামের মধ্যে আবার 3টে জাংশন মিশিয়ে পড়তে হবে, টাইট জাংশন, অ্যাডহেরিং জাংশন আর গ্যাপ জাংশন। তো এগুলো কী দেখা যাক। ওয়াল সেল ইন এপিথেলিয়াম আর হেল্ড টুগেদার উইথ লিটল ইন্টারসেলুলার ম্যাটেরিয়াল ইন ম্যাটেরিয়াল। তো আমরা কি দেখেছিলাম আগে, যে এপিথেলিয়াম সেলের মধ্যে কি থাকে, আন্তঃকোষীয় পদার্থ থাকে, যে দুটো কোষ, এই যে একটা কোষ, এইভাবে একটা কোষ, এবার এই একটা কোষ, তো এর মধ্যে যে এখানে যে পদার্থটা থাকে সেটা হচ্ছে আন্তঃকোষীয় পদার্থ। এই আন্তঃকোষীয় পদার্থের জন্য এই 3টে কোষ কি থাকে, একে অপরের সঙ্গে যুক্ত থাকে বা কানেক্টেড থাকে। ইন নিয়ারলি ওয়াল অ্যানিম্যাল টিস্যু, সমস্ত প্রাণীকোষে স্পেশালাইজড জাংশন প্রোভাইড বোথ স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল লিঙ্কস বিটুইন ইটস ইন্ডিভিজুয়াল সেল। তো সমস্ত রকম প্রাণীকোষে কী হয়, এই যে জাংশনগুলো আছে, একটা কিছু কিছু জাংশন আছে, সেই জাংশনের মাধ্যমে এটা গঠনগত দিক দিয়ে এবং কার্যগত দিক দিয়ে লিঙ্ক প্রোভাইড করে। যে কোষগুলো আছে, এই অনেকগুলো কোষ আছে, তাদের মধ্যে গঠনগত দিক দিয়ে বা কার্যগত দিক দিয়ে লিঙ্ক বা কানেকশন প্রদান করে। কিছু কিছু জাংশন আছে, তো সেই জাংশনগুলো কি, 3 টাইপস অফ সেল জাংশন আর ফাউন্ড ইন দ্য এপিথেলিয়াম অ্যান্ড আদার টিস্যু। সেই এপিথেলিয়াম হোক বা অন্য রকমের কোষ হোক, তার মধ্যে 3 ধরনের এই জাংশন দেখা গেছে।
তিন ধরনের সেল জাংশন দেখা গেছে। তো এগুলো কী কী? দিজ আর কল্ড টাইট, অ্যাডহেরিং অ্যান্ড গ্যাপ জাংশন। টাইট জাংশন, অ্যাডহেরিং জাংশন আর গ্যাপ জাংশন। তাহলে এই জাংশনগুলোর কাজ কি? যে কার্যগত দিক দিয়ে এবং গঠনগত দিক দিয়ে কোষগুলোকে লিঙ্ক করা বা কানেকশন দান করা এবং এপিথেলিয়াম সেল এবং অন্যান্য কোষের মধ্যে পাওয়া যায়। তো এবারে একে একে দেখা যাক যে কোন জাংশনটা কীরকম কী কাজ। তো প্রথমে আসছে টাইট জাংশন। টাইট জাংশন হেল্প টু স্টপ সাবস্টান্সেস ফ্রম লিকিং অ্যাক্রস দ্য টিস্যু। যে অনেকগুলো কোষ আছে, এইভাবে অনেকগুলো কোষ আছে, এই অনেকগুলো কোষ এইভাবে একটা কলা গঠন করছে। তো কলা গঠন করার ফলে কী হয় যে এর মধ্যে যে টাইট জাংশন আছে, এর মধ্যে একটা এই টাইট জাংশন থাকে কিছু কিছু অঞ্চলে। তো টাইট জাংশনগুলো কি? যে এই কোষের মধ্যে যে কলার মধ্যে যে ইন্টারসেলুলার সাবস্টেন্স আছে বা পদার্থ আছে, বিভিন্ন রকম পদার্থ সঞ্চিত আছে, রাসায়নিক পদার্থ আছে, কার্যকরী মৌল আছে, যৌগ আছে, সেগুলো যাতে এই কোষ থেকে বাইরে বেরিয়ে না যায় সেটাকে বাধা দান করে, সেটাকে স্টপ করে দেয় লিকিং অ্যাক্রসের টিস্যু দিয়ে যাতে টিস্যু থেকে যেগুলো যাতে বাইরে বেরিয়ে না যায়, তো সেই কাজটা করে থাকে টাইট। তাহলে কি? টাইট দান করে, কোষকে টাইট, কলাকে টাইট করে রাখে। অ্যাডহেরিং জাংশন পারফর্ম সিমেন্টিং টু কিপ নেবারিং সেল টুগেদার। অ্যাডহেরিং কী কাজ করে? অ্যাডহেরিং জাংশনটা, যে এখানে একটা কলা আছে, এখানে একটা সেল আছে, এখানে একটা সেল আছে, এই একটা কলার মধ্যে অনেকগুলো সেল আছে, তো একটা সেলের সাথে আরেকটা সেলকে জুড়ে রাখে, এই সেলটার সঙ্গে এই সেলটাকে, এই সেলটার সঙ্গে এই সেলটাকে, একটা সেলের সাথে আরেকটা সেলকে জুড়ে রাখে যাতে বিচ্ছিন্ন না হয় এবং তারা পরস্পর সংবদ্ধ অবস্থায় থেকে কলাটা গঠন করতে পারে, যাতে ছড়িয়ে ছিটিয়ে না যায় বা ছড়িয়ে ছিটিয়ে বা লুজ হয়ে না যায়, সেই কাজটা করে থাকে। আর গ্যাপ জাংশন কী করে? গ্যাপ জাংশন ফ্যাসিলিটেট দ্য সেল টু কমিউনিকেট উইথ ইচ আদার বাই কানেক্টিং দ্য সাইটোপ্লাজম অফ অ্যাডজয়নিং সেলস ফর র্যাপিড ট্রান্সফার অফ আয়ন্স, স্মল মলিকুলস অ্যান্ড সাবটাইপ বিগ মলিকুলস। তো গ্যাপ জাংশনে কী কাজ করে? যে এখানে একটা সেল আছে আর এখানে একটা সেল আছে, তো এই দুটো সেলের মধ্যে কানেকশন আদান প্রদান করে, সেল কমিউনিকেট উইথ ইচ আদার, কমিউনিকেশন করে বাই কানেক্টিং দ্য সাইটোপ্লাজম অফ অ্যাডজয়নিং সেল। তো এই কোষের যে সাইটোপ্লাজম আছে, সেই সাইটোপ্লাজমের সঙ্গে এই কোষের সাইটোপ্লাজম এর মধ্যে কানেকশন প্রদান করছে এবং এর কানেকশনের মধ্যে কীভাবে র্যাপিড ট্রান্সফার অফ আয়ন্স হবে। এইভাবে কানেকশন থাকার জন্য হয়তো এখানে কোনো একটা আয়নের কম আছে, তখন এখান থেকে আয়নটা এই পথ দিয়ে চলে যাবে, বা কোনো কম স্মল মলিকুলস দরকার এখানে, তো এখান থেকে সেটা এই পথ দিয়ে এখানে চলে যাবে, বা বিগ মলিকুল বা বড় ধরনের কোনো অণু প্রয়োজন আছে, তখন এই কোষ থেকে এই কোষে চলে যাবে। তাহলে প্রয়োজনটা পূরণ করছে, কমিউনিকেট করছে। তাহলে টাইট জাংশন কী কাজ করছে? যে যাতে লিক না করে, কলার মধ্যে যে কোষগুলো আছে তার মধ্যে যে সাবস্টেন্স বা পদার্থ আছে সেগুলো যাতে লিক না করে সেটাতে বাধা দান করে। অ্যাডহেরিং জাংশন দুটো পাশাপাশি কোষকে যুক্ত করে রাখে, কলা গঠন করতে সাহায্য করে। আর গ্যাপ জাংশন কি? কমিউনিকেট করে, বা বিভিন্ন রকমের ছোটো অণু, বড় অণু, তারপর প্রয়োজনীয় পদার্থ, আয়ন ইত্যাদি ট্রান্সফার করতে বা এক জায়গা থেকে একটা কোষ থেকে আরেকটা কোষে নিয়ে যেতে সাহায্য করে। তো এটা ছিল এপিথেলিয়াম টিস্যু। এর পরবর্তী আছে কানেকটিভ টিস্যু। তো এই বেসিক পার্ট এবং এপিথেলিয়াম টিস্যু এটা এই ভিডিওর মধ্যে পড়ানো হলো। তো এর মধ্যে অনেকগুলো টার্ম দেখলাম, ছবি দেখলাম, আশা করি ভিডিওটি তোমাদের অবশ্যই কাজে লাগবে। তো এর পরবর্তী যে ভিডিও, সেখানে যে কানেকটিভ টিস্যু আছে সেটা পড়ানো হবে। তো ভিডিওটি যদি তোমাদের কিছুটা উপকার করে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কিছু যদি জানানো থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাও, আর বন্ধুদের মতো শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আস্তে আস্তে সমস্ত ভিডিও আপলোড করা হবে, তো চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য।